মাসখানেক আগে এই সান্দাকফুতে প্রায় 2-3 জন বাঙালি পর্যটকের অপমৃত্যু ঘটে। তো পরপর 3-4 জন এরকম বাঙালি পর্যটকের অপমৃত্যু হওয়ার ফলে আমরা পর্যটক মহলে সকলেই অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ি। বড় বড় ডাক্তাররা লেখালেখি শুরু করেন যে ফু দিয়ে সান্দাকফুকে উড়িয়ে দেবেন না। ঘটনাটা একদম মিথ্যা নয়। তো এই ঘটনাটা কেন হলো এইটা জানার আমাদের খুব ইচ্ছা ছিল। সেই কারণে আমরা জানুয়ারির একদম মাঝামাঝি, মানে যেই সময় ঠান্ডা সবচেয়ে বেশি থাকে, বরফ আবৃত থাকে, সেই সময়তে আমরা 2 পর্যটক ভ্রমণ পিপাসুই ভালো কী কারণে এখানে মানুষের মৃত্যু ঘটছে, অক্সিজেনের অভাবের কারণে নাকি অন্য কোনো লাগামহীন জীবনযাত্রার কারণে, সেইটা আমাদের জানার খুব দরকার ছিল। তো সেই কারণেই এবারে আসা। আজকে সকালের ব্রেকফাস্টে আছে ব্রেড অমলেট। ডাক্তারবাবু রেডি করছে সস টস লাগিয়ে। ঠান্ডা হয়ে যাচ্ছে তাই বেশি দেরি আমরা করছি না। খুব সুন্দর হয়েছে। আজকে অনেকটা রাস্তা হাঁটতে হবে তাই পেট ভরে খেয়ে নিচ্ছি। ঠিক আছে, এখন ধোয়া উঠছে। আপনি এটা খান না, আমি এটা কেমন জেনেছি। ঠিক আছে, হ্যাঁ বলুন এবার। বাইরে -5 আর এখানে হচ্ছে -100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, বৈপরীত্যটা একটু ভাবুন। আপনারা লেকের তলায় ঢুকে এই দেখছেন আর আমরা এই ঠান্ডার মধ্যে কষ্ট করে এই ভিডিও বানাচ্ছি। একটা লাইক আর সাবস্ক্রাইব তো আমরা পেতেই পারি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের অন্তিম দিন। আর এই আল থেকে আমরা নেমে যাব সান্দাকফু হয়ে গুরুদুং দিয়ে শ্রীখোলা। গতবারে আমরা এই হোমস্টেতে ছিলাম, এটাও আলের মধ্যেই। আর এবারে ছিলাম এর থেকে খানিকটা নিচে, যেখান থেকে আমরা উঠে আসলাম। প্রচণ্ড ঠান্ডা, মানে কী বলবো, এই জানুয়ারি মাসে এসে মনে হয় আমরা খুব ভুল করেছি। তো সবাইকে বলবো অন্তত এই সিকিমে জানুয়ারি মাসটা বাদ দেবেন। মারাত্মক ঠান্ডা। আর তারপর দেখছেন কীরকম হাওয়া দিচ্ছে, হাওয়াটা খুব গায়ে লাগে। চলুন আস্তে আস্তে আমরা এগোই। তো এবারের ট্রেকটা সত্যি খুব কঠিন এবং কষ্টদায়ক ট্রেক। প্রতিদিনে আমরা 15-16 কিলোমিটার পায়ে হেঁটেছি, যেটা আগেবার তুলনায় অনেকটা বেশি, তাই আমাদের কষ্টটা একটু বেশি হয়েছে। তারপরে জানুয়ারি মাস, আর জানুয়ারি মাসে এখানে আর এই পাশে সিনটা দেখুন কি অদ্ভুত লাগছে। যে বাইক নিয়ে সব দাঁড়িয়ে আছে, কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর লাগছে আজকে, মারাত্মক। ঠিক আছে, সান্দাকফু এখান থেকে শুরু হচ্ছে। সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ পয়েন্ট সান্দাকফু, 3636 মিটার। আমরা এতক্ষণ ট্রেক করে এলাম ফালুট থেকে প্রথম দিন ছিলাম থকুম ভ্যালি, তারপরে গতকাল ছিলাম আলে। আজকে আমরা এই আল থেকে নেমে যাব সান্দাকফু হয়ে শ্রীখোলার উদ্দেশ্যে। তো গতকাল রাতে ছিল প্রবল ঠান্ডা, তার সাথে উচ্চতা জনিত কিছু শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছিল, ডাইজেশনও খুব ভালো হচ্ছিল না। আর আমরা এই জানুয়ারি মাসের ঠান্ডা এসে
মানে একেবারে জবুথবু অবস্থা হয়ে গেছিলো। এদিকে চলে আসো। তো যাই হোক, আজকে আমরা ট্রেকিং করে আস্তে আস্তে নিচে নেমে যাব। আমার শারীরিক সেরকম কোনো সমস্যার সম্মুখীন আমরা হইনি। সাথে আমাদের মেডিসিন ছিল। আর আমাদের গাইড जिग्मी जिग्मी बहुत ही अच्छा लड़का था। वो हम लोगों को कभी আমাদের খুব খুব সাহায্য করেছে। আর ওয়েদার পুরো ক্লিয়ার ছিল, যার জন্য আমরা মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট রেঞ্জ পরিষ্কারভাবে দেখতে পেয়েছি। আজকে একদম সানি ওয়েদার। এখানে সান্দাকফুতে অনেক পর্যটকের ভিড়, নেপাল থেকে বাইক রাইডাররাও এসছে। আর ওই যে দেখা যাচ্ছে অনেক উচ্চতায়, ওটা হচ্ছে সান্দাকফু হাইয়েস্ট পিক। ওইখানে অনেকে উঠে ছবি তোলার জন্য। তো আমরা যেহেতু আজকে আমাদের অনেক রাস্তা হাঁটতে হবে, প্রায় 20 কিলোমিটার, তাই আমরা আর এখানে উঠলাম না। এবার আস্তে আস্তে আমরা নিচে নেমে যাবো। আমরা খুব তাড়াতাড়ি এই পর্যন্ত চলে এলাম। আর সান্দাকফু আগেরবারও আমরা এখানে থাকিনি, গতবারও ছিলাম আলে, এবারেও আমরা আলেই ছিলাম। আর সান্দাকফু একটা শহরের মতোই দেখতে মনে হয় এখানে এলে পরে। প্রচুর ঘরবাড়ি, প্রচুর হোমস্টে, ইলেকট্রিসিটি আছে, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, গাড়ির ব্যবস্থা রয়েছে। সান্দাকফু সত্যি দারুণ জায়গা। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সবচাইতে ভালো পাওয়া যায়, যার জন্য বেশিরভাগ লোক এখানেই থাকে। সান্দাকফু থেকে রওনা হওয়ার আগে আমার গাইড এত ভয় দেখিয়ে দিয়েছিল, খুব খারাপ রাস্তা, খুব বোল্ডার, খুব আমার তো অতটা খারাপ মনে হচ্ছে না। মাঝে মধ্যে আছে বোল্ডার আছে, ট্রেকিং মানে তো আর বাছাই করে হাঁটা যাবে না, ভালো মন্দ সব রকম দিয়েই হচ্ছে ট্রেক করতে হয়। কখনো ভালো রাস্তাও আসবে, কখনো খারাপ রাস্তাও আসবে। হ্যাঁ, এখানে কি সুন্দর পাইনি জঙ্গল, দুর্দান্ত। আজকে পুরো রাস্তাটা এরকম জঙ্গল পাবো, আর জঙ্গলের ভিতর দিয়ে আলো ছায়ার খেলা দেখতে দেখতে যাওয়ার একটা আলাদাই অনুভূতি। খুব কঠিন না, রাস্তা ঠিক আছে, কিন্তু দুখানা প্লিজ পরে ফেলেছি, পুরো একটা ডাউন জ্যাকেট, যার ফলে বেলুনটা ভেঙে যাচ্ছে। গায়ের থেকে একটা একটা করে ছাল ছাড়াচ্ছি, উপরের জ্যাকেট ছাড়িয়ে ফেলেছি এখন। প্লিজ। তো মাসখানেক আগে এই সান্দাকফুতে প্রায় 2-3 জন বাঙালি পর্যটকের অপমৃত্যু ঘটে। তো আমরা তো সকলেই জানি সান্দাকফুর উচ্চতা বেশ ভালোই, 3636 মিটার, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। তো এখানে কিন্তু সারা বছরই প্রচুর পর্যটক বেড়াতে আসেন, যেমন আমরা। তো পরপর 3-4 জন এরকম বাঙালি পর্যটকের অপমৃত্যু হওয়ার ফলে আমরা পর্যটক মহলে সকলেই অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ি। বড় বড় ডাক্তাররা লেখালেখি শুরু করেন যে ফু দিয়ে সান্দাকফুকে উড়িয়ে দেবেন না। ঘটনাটা একদম মিথ্যা নয়, কারণ এখানে এসে অনেকেই আছেন মানে খুল্লা লাগাম ছাড়া জীবন অতিবাহিত করতে চলে আসেন। দেখা যাচ্ছে যে গাড়িতে করে এসে এখানে মদ্যপান করছে, এখানে দেখা যাচ্ছে যে স্মোকিং করছে, দৌড়দৌড়ি করছে, মানে অ্যাক্লিমেটাইজেশন করার আগেই তারা এগুলো করছে, যার ফলে হঠাৎ করে এটা উচ্চতাজনিত কারণে তাদের অ্যাকিউট মাউন্টেন সিকনেস বা AMS হয়। তো এই AMS-এর কারণে কিন্তু যদি দ্রুত তাদেরকে অধিক উচ্চতা থেকে নিচে না নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু প্রাণহানি ঘটতে পারে। এবং তার হাতে নাতে ফল আমরা পেয়েছি গত 2-3 মাসের মধ্যে 2-3 জন বাঙালি পর্যটকের অপমৃত্যুতে। তো এই ঘটনাটা কেন হলো এইটা জানার আমাদের খুব ইচ্ছা ছিল। সেই কারণে আমরা জানুয়ারির একদম মাঝামাঝি, মানে যেই সময় ঠান্ডা সবচেয়ে বেশি থাকে, বরফ আবৃত থাকে, সেই সময়তে আমরা 2 পর্যটক ভ্রমণ পিপাসুই ভালো, তার মধ্যে একজন হচ্ছে
এক্স আর্মি পার্সন মিস্টার সুকুমার বিশ্বাস, যার বয়স হচ্ছে 63+। আর আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার। আমার খুবই উৎসাহ ছিল যে কী কারণে এখানে, আমি আগেও এসেছি, কী কারণে এখানে মানুষের মৃত্যু ঘটছে, অক্সিজেনের অভাবের কারণে নাকি অন্য কোনো লাগামহীন জীবনযাত্রার কারণে, সেইটা আমাদের জানার খুব দরকার ছিল। তো সেই কারণেই এবারে আসা। তো এইবারে প্রচণ্ড ঠান্ডা ছিল। এই ঠান্ডার মধ্যে আমরা, হ্যাঁ, শরীরে অসুবিধা অবশ্যই হয়েছে, কিন্তু আমরা যেহেতু ট্রেকিং করে এসেছি, ফালুট হয়ে আমরা ট্রেকিং করে সান্দাকফু এসেছি, সেহেতু আমাদের কিন্তু অ্যাক্লিমেটাইজেশন হয়েছে। অ্যাক্লিমেটাইজেশনটাই কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয়, যেটার ফলে শরীর আস্তে আস্তে অধিক উচ্চতার সাথে মানিয়ে নিতে শিখে যায়। তবে এবারে আমাদের মেন চ্যালেঞ্জ ছিল জানুয়ারি মাসের প্রবল ঠান্ডা। মানে এখানে রাত্রেবেলা সান্দাকফুর মতো ন্যাড়া জায়গা, যেখানে একদম পাহাড়ের উপরে, সেখানে সনসন করে তীব্র বাতাস বইছে, এবং ওই উইন্ড চিলের কারণে রাতের টেম্পারেচার প্রায় -6-7-এ নেমে যাচ্ছে, এবং তার সাথে উচ্চতাজনিত সমস্যা, খাবার ভালোভাবে ডাইজেস্ট হচ্ছে না, এবং আমাদের কিন্তু বেশ ভালোই অসুবিধা মাঝে মধ্যে হচ্ছিল। কখনো পেটে গ্যাস হয়ে যাচ্ছে, কখনো শ্বাস নিতে সামান্য মৃদু সমস্যা হচ্ছে, একটু দৌড়ঝাঁপ করলে পরে বুকে হাঁপ লাগছে, এই ঘটনাগুলি ঘটছে। তো এই ঘটনাগুলো তো আগেও ছিল, কিন্তু হঠাৎ করে বাঙালি পর্যটকদের মৃত্যু ঘটতে শুরু করলো কেন? এর পিছনে আমরা যেটা মনে হচ্ছে, আমরা বিচার বিবেচনা করে যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে বর্তমানকালে বাঙালিরা যে দক্ষিণবঙ্গে থাকে যারা, সেখানে পলিউশনের মাত্রা অস্বাভাবিক রকম বেড়ে গেছে। সবুজ গাছপালা প্রায় নেই, আর করোনা পরবর্তী সময়ে সকলেরই লাংসের ক্যাপাসিটি অনেকাংশেই কমে গেছে। বিশেষ করে বৃদ্ধদের কথা তো ছেড়েই দিলাম, মানে 25 থেকে 30 বছর বয়সী এবং 35-40 বছর বয়সীদের মধ্যেও লাংসের ক্যাপাসিটি কমে যাওয়ার কিন্তু একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। अच्छा, कितना आ गया अब तक? 3 किलोमीटर का रास्ता चुके हैं। अच्छा, 3 किलोमीटर आ गया। ऐसा ही रास्ता है ना? हाँ जी, इससे रास्ता बस ठीक है, फिर तो फिर चले जाएंगे हम। चढ़ाई है, चढ़ाई नहीं है। আমরা প্রায় 4 কিলোমিটারের কাছাকাছি নেমে এসেছি। এখান থেকে নিচের পাহাড়ের ঘরবাড়ি গ্রামগুলো সুন্দর দেখা যাচ্ছে, আর এখানে কী সুন্দর একটা চত্বর টাঙানো রয়েছে। যাই হোক, ভালোই লাগছে, তবে তীব্র রোদ্দুর, গরম লাগছে, সব কিছু খুলতে হলো। প্লেজও এখনও গায়ে রাখা যাচ্ছে না। অধিক উচ্চতা থেকে নামতে নামতে এখন আমরা এসে পৌঁছেছি রেড পান্ডার পাড়ায়। যে কোনো মুহূর্তে প্রতিবেশী রেড পান্ডার সাথে আমাদের দেখা হতে পারে। চারিদিকে দেখুন কীরকম ঘন সরু সরু বাঁশের ঝাড়, শান করে হাওয়া বইছে, এক ছমছমে মায়াবী একটা রোম্যান্টিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। চারিদিকে মানে যে কোনো মুহূর্তে রেড পান্ডার সাথে আমাদের দেখা হতে পারে। দেখা হয়ে গেলে পরে কাছের একটা চায়ের দোকানে বসে আমরা একসাথে চা খাবো। তো এখনও ওনার দেখা নেই, হয়তো শীতের সকালে উঠতে এখন উনি দেরি করছেন। আমরা ওয়েট করছি যে কখন ওনার সাথে দেখা হবে। খুব ভালো লাগছে, মানে পায়ের তলায় নরম মাটি, তারপরে বাঁশ গাছের পাতা এলোমেলে চারদিক ছড়িয়ে আছে, মানে ঘন জঙ্গল। হঠাৎ করে কয়েকশো মিটারের মধ্যেই পাল্টে গেল প্রকৃতিটা। ওই দেখুন একটা হঠাৎ করে আওয়াজ আমরা পেলাম, বাঁশ ফাটার আওয়াজ পেলাম একটা। এখন এত দুর্ভেদ্য জঙ্গল যে দেখার উপায় নেই, কিন্তু আমাদের মনে হচ্ছে দাঁত দিয়ে বাঁশ কাটলে যেরকম আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ হলো। বাঁশ কামড়ে খেলে যেমন আওয়াজ হয় কড়মড় করে, সেরকম আওয়াজ পেলাম। তাই আমরা চুপিসারে লক্ষ্য করছি রেড পান্ডা দেখা যায় কিনা। ঘন জঙ্গল, হ্যাঁ, আবার আগের দিকে একটা আওয়াজ হলো। আমরা চেষ্টা করছি দেখার, কিন্তু এতই ঘন বাঁশের জঙ্গল, কিচ্ছু বোঝা যাচ্ছে না। অসংখ্য বাঁশ রয়েছে, এইসব বাঁশের কচি ডোবাগুলো রেড পান্ডার খাদ্য। আর এখানে যে রয়েছে, এই মুহূর্তে রয়েছে, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু চোখে দেখতে পাচ্ছি না। সাউন্ড পাচ্ছি আমরা,
শব্দ পাচ্ছি, শব্দ পাচ্ছি কিন্তু দেখে বাঁশ খাওয়ার যে একটা কর্মর আওয়াজ সেটা পাচ্ছি। এই যে আবার একটা আওয়াজ হলো। এই যে, আবার একটা আওয়াজ পেয়েছি, বাঁশ ফাটা আওয়াজ। এখানেও আছে রেড পান্ডা। কি সুন্দর ক্রিস্টাল হয়ে আছে। এখানে একটা পাইপ ফেটে জল বেরোচ্ছে। আমরা ভয়ঙ্কর জঙ্গলের পথ হেঁটে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছালাম। এটা মাঝ বরাবর। এখানে কিছু চা পানির ব্যবস্থা আছে। এখন চা পানি খাবো, একটু বসবো, তারপরে আবার এগিয়ে যাব। नमस्ते। अभी हम यहाँ पे दुबिटार में, तो यहाँ पे दुबिटार का ऑनर अभी दाजू है। सो यहाँ पे अभी रूम भी अवेलेबल रहता है। यहाँ पे 10 जना है, 10 आदमी के लिए यहाँ पे रहने का इंतज़ाम भी हो जाता है। पर डे का यहाँ पे 1000 से लेके 1200 तक पड़ते हैं यहाँ पे। तो अभी यहाँ से हमें गुरदुम 4 किलोमीटर पड़ता है। यहाँ से ऊपर संतापुर जाना हो तो यहाँ से 6 किलोमीटर में हम लोग पहुँच जाते हैं। तो यहाँ से कंचनजंगा का और पांडेम और ये हो गया पूरा भूटान और चाइना का पीक रहता है। तो और यहाँ से इस तरफ में भूटान का पीक भी देखने को मिलता है। Good. Huh? Feeling good. How old are you, sir? How old? How old are you, sir? Oh, 70. 70. This person is 63. 63. Okay, good stuff. You've got 7 years to go, and then I've You got can do another it 5 again. because I heard আমার পার্টনার। Yeah. He's an ex-army person. Okay. He you're does blogging, YouTube blogging. Oh, okay. Excellent. Blogger. Yes, sir. Good for Oh you. yeah, well done. Well done. 63. ওয়েলকাম স্যার। Welcome to Thank India. you. Thank yeah. you. India is such a great country. Dantabat. Dhanyabad. Dantabat. Dhanyabad. ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। There you go. Have a nice trip. You too. হ্যাঁ, আমাদের এগোতে এসছে। ও কি খুশি কুকুরটা। সান্দাকফু থেকে গুরদুমের পথে রেড পান্ডা অধ্যুষিত একটি অঞ্চলের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। এর মধ্যে একটি কালো টিবেটান ম্যাস্টিফ আমাদের সাথ দিচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে ওই বড় কুকুরটা আমাদের সাথে যদি যায় তাহলে রেড পান্ডা কিন্তু আমাদের দেখে পালিয়ে যাবে। এই জন্য আমরা ওকে চাইছি না ওকে নিতে, কিন্তু ও আমাদের পিছু ছাড়ছে না। আমরা দুটো বিস্কুট খাইয়েছি, ব্যাস, সে আর পথ রাস্তা ছাড়ছে না। শেষ হচ্ছেই না, হেঁটেই চলেছি, হেঁটেই চলেছি। এই পথ যদি না শেষ হয় তাহলে ট্রেকিং করলে বেশ হয়, কিন্তু পায়ের যে কি অবস্থা হয় তা কেউ জানে না। আচ্ছা, এটা আচ্ছা। এখনো অনেক নিচে নামতে হবে আমাদের, প্রচুর নিচে। এইগুলোই হচ্ছে আমাদের প্রকৃতির ফুসফুস। প্রকৃতির ফুসফুস বলে এগুলোকে। এর থেকে আমরা যত অক্সিজেন পাই সব এর থেকে। দেখুন ফুসফুসের মতোই দেখতে। ফুসফুসের যে অ্যালভিওলাগুলো থাকে না, ছোট্ট 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 ছোট্ট, তার থেকে অক্সিজেন
আর কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হয়, এও ঠিক যেন সেই রকম, ঠিক ফুসফুসের মতোই যেন শেপ। वो पेड़ों के बीच से दिखा जा रहा है लाल, अच्छा उधर है ना वो है टेकासाट सिकोला। वहाँ पे अभी हमारा लंच वहीं पे होगा। लॉन्च होती है उधर जाना पड़ेगा। हाँ जी। সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা। हम लोग हैं खतरों का खिलाड़ी। চলুন চলুন সাবধানে। সকাল 8টার সময় সান্দাকফু থেকে আমরা আজকে বেরিয়েছি ব্রেকফাস্ট করে, আর এখন বাজছে বেলা 1:30। সেই 11,900 ফিট হাইটের থেকে এখন আমরা এসে পৌঁছেছি 6,500 ফিট হাইটে। রাস্তাতে প্রায় ঢলান আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নামছি। হাঁটুর অবস্থা খুবই খারাপ, আর রাস্তাতে বোল্ডার, যে কোনো সময় পা উড়কে যাচ্ছে। খুব সন্তর্পণে পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হচ্ছে। তবে চড়াই নয় বলে এতটা রাস্তা আমরা এত দ্রুত আসতে পেরেছি। এখন লাঞ্চ করব গুরদুমে, লাঞ্চ টাঞ্চ করে আবার আরও 6-7 কিলোমিটার আরও হাঁটতে হবে আজকে। তাহলে গিয়ে আজকে আমাদের আজকের কোটা কমপ্লিট হবে। যাই হোক, এটা একটা আলাদা অ্যাডভেঞ্চার হলো। জীবনে এরকম অ্যাডভেঞ্চার সকলেরই করা দরকার। তো আমরা এক কথায় আনন্দ উপভোগই করছি। আমাদের লাঞ্চ হবে আর একটু নেমে নিচে যেয়ে, কাছাকাছি এসে গেছি প্রায়, কিন্তু আর থাকা যাচ্ছে না, চরম খিদে পেয়েছে। বাঁশের কুরসি কত সুন্দর বানিয়েছে বসার, দারুণ জায়গা। তো টেন্ট লাগাতে দেবে এখানে, তাহলে এখানে টেন্ট নিয়ে এসে থাকবো। জায়গাটা খুব ভালো লেগেছে আমার। মিগমা হোমস্টে, ফোন নম্বর দেওয়া আছে সান্দাকফু, রিম্বিক, দার্জিলিং, গুরদুম। ওহ কি নাইস। ঘড়িতে ঠিক দুপুর 2টো বাজে, আর আমরা পৌঁছে গেছি একদম সময়ের মধ্যেই, লাঞ্চ টাইমের মধ্যেই। এখানে আমাদের লাঞ্চ হবে। জায়গাটা অসাধারণ, বাড়িগুলো খুব সুন্দর দেখতে। ব্যাগপত্র আমরা নামিয়েছি এখানে, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেব। আমাদের এখনও অনেক রাস্তা নামতে হবে, 6 কিলোমিটার রাস্তা বাকি আছে, যার জন্য বেশি দেরি করতে পারবো না। তো তাড়াতাড়ি চলুন হাত মুখ ধুই। যেখানে সুন্দর কল লাগানো আছে, গরম জল দেওয়া রয়েছে। ডাক্তারবাবু হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছেন। আর বাড়িটা কি অসাধারণ। কে পানি, গরম পানি? আরে না, এই দেখুন, গুড গুড। এই গরম জল, আসা মাত্র গরম জল নিয়ে এসছে। কি অদ্ভুত সুন্দর ফুলগুলো, কি সুন্দর লঙ্কা গাছে, অপূর্ব লাগছে দেখতে, ছোট ছোট লঙ্কাগুলো। হচ্ছে গুরদুমের ডাইনিং, যেখানে বসে আমরা খাবো। কি সুন্দর একটা রেড পান্ডা পেন্টিং করে রেখেছে, ওই পাশে একটা ওয়াল চিত্র, আর ওইখানে আমরা বসে খাবো এখন। এক পথ হাঁটার পরে অবশেষে এসে পৌঁছেছি সুন্দর একটা জায়গায়, তার নাম হলো গুরদুম। এখানে আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। তো সুন্দর পরিপাটি করে সাজানো একটা বাড়ি, তার সাথে এই ট্রেকারদের এবং পর্যটকদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানে। আমাদের জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। লাঞ্চে আজকে কী কী আছে এবার আমরা একটু আনবক্সিং করি। 1 নম্বর হলো দেখছি লম্বা চালের ভাত। হ্যাঁ, প্রথমে রাইসটা দিয়ে দিচ্ছি। একবারে সব ভাত বার করবো না, কারণ ঠান্ডা হয়ে যাবে, এখানে যথেষ্ট ঠান্ডা আছে। এরপরে আমরা পরের আইটেমে চলে যাই। এখন দেখছি এটা সরষে কা শাক, আর পেঁয়াজ লঙ্কা তো রয়েছে, লেবু, আর এখানে হচ্ছে আন্ডা কারি সুন্দর করে করা, আর রয়েছে পাঁপড়, আর এটার মধ্যে রয়েছে ডাল। সব খাবারই গরম গরম এবং
যে অর্গানিক সর্ষের শাক। অনেকদিন বাদে ভাত খাচ্ছি, এখানে ম্যাগির উপরে ছিলাম। দেবো? এখানে ম্যাগির উপরে ছিলাম, ম্যাগি নুডলস। ডিমের ঝোলটা কিন্তু দুর্দান্ত করেছে। जैसे पहाड़ी आलू बहुत बढ़िया है, और अंडा का करी बहुत अच्छा बनाया। बहुत बढ़िया है। कुछ नहीं लगेगा, हो गया। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেলের মতো পেঁয়াজ, মাত্র 30 টাকা। आपका होम स्टे का क्या नाम है? मिंगमा होम स्टे। कॉन्टैक्ट नंबर बोल दीजिए थोड़ा। अच्छा, 8918827770। এই জায়গাটা গুরুদুমে অসাধারণ একটা ভিউ পয়েন্টে। আর এদের ডাইনিংটা দেখুন কত সুন্দর। এই কিচেন হ্যাঁ না, এই किचन এটা এদের কিচেন, আর তার সাথে রয়েছে ডাইনিং, বসে খাওয়ার জন্য। এই জায়গায় থাকার জন্য কিন্তু উত্তম ব্যবস্থা রয়েছে। ঘরটরগুলো খুব সুন্দর আর দারুণ ডেকোরেশন করা। ওদিকে এলইডি টিভি লাগানো আছে বড় স্ক্রিনের, এখানে বসে বসে খাবার খেতে খেতে এনজয় করতে পারবেন। अच्छा रूम अच्छा है, बहुत बढ़िया।